আজ আমার আপন বড় বোনের জন্য আমার জীবনটা এলোমেলো হয়ে গেল। সবকিছু শেষ হয়ে গেল। আমার স্বপ্ন আশা সবকিছুই ভেঙে তছনছ হয়ে গেল। কত স্বপ্ন ছিল আমার, ভালোভাবে পড়াশোনা শেষ করে বড় একজন ডাক্তার হব। কিন্তু আপুর একটা বোকামির জন্য সব শেষ। কি হলো? বুঝতে পারছেন না তো কেন বারবার আমি আপুকে দোষারোপ করছি? তাহলে এবার ক্লিয়ার করে বলি শুনুন। আমি বিপাশা রহমান, ক্লাস 8-এ পড়ি। ও, পড়ি বললে ভুল হবে, পড়তাম। কারণ ভবিষ্যতে আর কখনো স্কুলে যেতে পারবো বলে মনে হচ্ছে না। এর জন্য দায়ী আমার আপু। আচ্ছা, এবার আসল কথায় আসি। যাকে এত কিছুর জন্য দায়ী করছি সে আমার আপন বড় বোন বন্যা রহমান। বাবা মায়ের 2টা রাজকন্যা, আমি আর আপু। খুব ভালো সম্পর্ক আমার আর আপুর। কিন্তু আপুর একটা ভুল আমার জীবনটা শেষ করে দিল। বর্তমানে আমি একটা ঘরে বসে আছি। এটাকে বাসর ঘর বলে। কি ভাবছেন, এত ছোট মেয়ে বাসর ঘরে কেন? তাহলে শুনুন, এটা আমার বাসর ঘর না, এটা আমার আপুর বাসর ঘর। আজ এখানে আমার জায়গায় আমার আপুর থাকার কথা ছিল, কিন্তু আপু তার ভালোবাসার মানুষের সাথে পালিয়ে গিয়েছে। অবশ্য আপুর পালিয়ে যাওয়ার জন্য দায়ী আমার বাবা মা। কারণ আপু এই বিয়েতে রাজি ছিল না। আপু একজনকে ভালোবাসে, এটা বাবা মাকে বলেছিল, কিন্তু তারা কিছুতে রাজি হয়নি, যার জন্য আপু পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো কি বলবো, আপু তার ভালোবাসার মানুষের সাথে পালিয়ে বেঁচে গেল। এদিকে বাবা মায়ের সম্মান রাখতে 15 বছরের একটা শিশুকে বিয়ে দিয়ে দিল। হ্যাঁ, সেই শিশুটা আর কেউ নয়, আমি নিজে। আর বিয়ে দিল তো দিলই, তাও আবার 25 বছরের একটা বুড়োর সাথে। কিভাবে থাকবো আমি এই লোকের সাথে? আল্লাহ বাঁচাও আমাকে। এসব কথা ভাবতে ভাবতেই রাত 12টা বেজে গেল। প্রচণ্ড ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমাতে পারছি না। কারণ নানি শাশুড়ি এসে বলে গেছে তার নাতি না আসা পর্যন্ত ঘুমানো যাবে না। কি একটা জ্বালায় পড়লাম। এদিকে এত রাত হয়ে গেছে, এখনও তার আসার নামগন্ধ নেই। আর কতক্ষণ অপেক্ষা করব তার জন্য? কী সব পরিয়ে দিয়ে গেছে আমাকে, এভাবে থাকতে পারছি না। এত ভারী শাড়ি, গলা ভর্তি গয়না, দুহাত ভর্তি চুড়ি। আমার তো মনে হচ্ছে আমার ওজনের থেকে আমাকে যেগুলো পরানো হয়েছে সেগুলোর ওজন বেশি। এ কোথায় এনে ফেলেছে আল্লাহ আমাকে, যার জন্য এত সময় ধরে অপেক্ষা করছি। এখন পর্যন্ত তার মুখটাই দেখতে পারলাম না। কেমন দেখতে? খাটো নাকি লম্বা, কালো নাকি ফর্সা, মোটা নাকি চিকন, এসব কিছু জানি না। তবু তার বয়স আর নামটা একবার শুনেছিলাম, মিস্টার আরিয়ান চৌধুরী। তারা যখন আপুকে দেখতে গিয়েছিল তখন আমি নানাবাড়ি ছিলাম, তাই তাদের দেখতে পারিনি। আর বিয়ের সময় তো আমি মাথা উপরে তুলিনি, তাই দেখতেও পাইনি। আর এ বাড়িতে আসার সময় গাড়িতে পাশাপাশি বসেছিলাম, তবুও তার মুখটা দেখার ভাগ্য হয়নি। যাই হোক, যে স্বামীকে আমি মানি না সেই স্বামীকে দেখারও কোনো ইচ্ছে নেই। আর অপেক্ষা করতে পারবো না। সে আসলে আসুক, না আসলে নাই, আমি ঘুমিয়ে পড়ি। এই বলে যেই শুতে যাব তখনই কানে এলো দরজা লাগানোর শব্দ। আমি চমকে গিয়ে সোজা হয়ে বসলাম। তারপর মাথা তুলে একটু দেখার চেষ্টা করলাম। দরজা লাগিয়ে সে ধীর পায়ে এগিয়ে আসছে। তাকে দেখে তো আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, বুকটা ধুকধুক করছে। বাবা মা এই কার সাথে বিয়ে দিল আমার? এটা তো মানুষ নয়, আস্ত একটা দানব। এত লম্বা মানুষ হয় আগে জানা ছিল না, তার ওপর স্বাস্থ্য মাশাল্লাহ একদম একটা দানবের সাইজ। এ যদি আমাকে পাঁচা কোলে নিয়ে একটা আছাড় মারে, তাহলে সাথে সাথে আমার 5 হাতটা 5 দিকে দৌড় দিবে। চোখ বন্ধ করে মনে মনে ভাবছি এসব। সে কখন যেন আমার পাশে এসে বসেছে বুঝতে পারিনি। আমার বিড়বিড় করা দেখে সে গলা ঝাঁকি দিয়ে বলল, এই মেয়ে, নাম কি তোমার? আমি কি বলবো বুঝতে পারছি না। খুব ভয় লাগছে আমার, মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। আমার এমন অবস্থা দেখে সে নরম গলায় বললেন, তোমার নাম কি শুধু সেটা জিজ্ঞেস করেছি, এছাড়া বেশি কিছু তো বলিনি। আর এত ভয় পাচ্ছ কেন আমাকে? এত ভয় পাওয়ার কিছু নেই। আমি মানুষ, বাঘও নই যে তোমাকে খেয়ে ফেলবো। সো যা কিছু জিজ্ঞেস করছি নির্ভয়ে উত্তর দিতে পারো। লোকটাকে যতটা কঠিন ভেবেছিলাম সে ততটা কঠিন না। এবার আমি একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি তার উত্তর দেওয়ার জন্য, কিন্তু কিছুতেই স্বাভাবিক হতে পারছি না। কারণ একটা ভয় আমাকে গ্রাস করছে। খুব ভয় লাগছে।
তবু আমি আমতা আমতা করে বললাম, আমার নাম বিপাশা। আমার এহেন কাণ্ডে সে ফিক করে হেসে দিল। তাড়াতাড়ি হাসি থামিয়ে বলল, এইটুকু বলতে এত সময় লাগলো? তাহলে অন্য কিছু বলতে গেলে তো আজ রাত পার করে দিবে। আমি কিভাবে বোঝাবো তাকে যে আমার ভিতরে কি চলছে? আমি চুপচাপ আগের মতোই মাথা নিচু করে বসে আছি। তাই দেখে সে আবার বলে উঠল, সারা রাত কি এভাবে বসে থাকবে নাকি? যাও ওয়াশরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে আসো, জলদি, কথা আছে তোমার সাথে। আমি ওয়াশরুমে যাব কি? আমার সাথে কথা আছে শুনেই তো আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। কি না কি বলবে কে জানে। তবে কি নানি শাশুড়ি তখন যা কিছু বলে গেল সেসবই সত্যি হবে? নিজের অজান্তে চিৎকার দিয়ে ফেললাম, না, এটা হতে পারে না। তখন সে চমকে গিয়ে জিজ্ঞেস করলো, কি হতে পারে না বিপাশা? কি হয়েছে? তোমার শরীর খারাপ লাগছে তোমার? তার প্রশ্নে আমার হুঁশ ফিরে। তখন বুঝতে পারি আমি এটা জোরে বলে ফেলেছি। তখনই বিছানা থেকে উঠে তারপর দাঁড়ালাম। তারপর শান্তভাবে বললাম, আমার কিছু হয়নি, আমি যাচ্ছি ড্রেস চেঞ্জ করতে। কথাটা বলতে দেরি, ওখান থেকে আমার আসতে দেরি হলো না। তারপর ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে চমকে গেলাম। অদ্ভুত, ওয়াশরুম থেকে বের হয়ে দেখি লোকটা রুমে নেই। আস্তে আস্তে পুরো রুমের চোখ বোলালাম, কিন্তু কোথাও নেই। কোথায় গেল সে এত রাতে? যাক, সে রুমে নেই, আমারই ভালো, আমি আরামে ঘুমাতে পারবো। বিছানার কাছে যাচ্ছি তখনই কানে আওয়াজ এলো কারো কথা। কেউ ব্যালকনিতে কথা বলছে, কিন্তু স্পষ্ট বুঝতে পারছি না, আবসা আবসা বোঝা যাচ্ছে। পা টিপে টিপে এগোচ্ছি ব্যালকনির দিকে। যত এগোচ্ছি ততই কথা স্পষ্ট বোঝা যাচ্ছে। কারোর সাথে কিছু একটা নিয়ে কথা কাটাকাটি করছে। চুপচাপ সেখানে দাঁড়িয়ে কিছু কথা শুনলাম, কিন্তু কিছু বুঝতে পারলাম না ঠিক কী বিষয়ে কথা হচ্ছে। কথার মাঝখান থেকে শুনেছি তো, তাই কিছু বুঝতে পারিনি। যাক, আমার আর বুঝে কাজ নেই, এত ছোট মাথাতে এত চাপ নেওয়া ঠিক হবে না। আমার ঘুম পাচ্ছে, আমি বরং ঘুমাতে যাই। সেখান থেকে চলে আসবো, এক পা বাড়িয়েছি। ঠিক সেই মুহূর্তে কেউ পেছন থেকে রাগান্বিত গলায় বলে উঠল, এই মেয়ে দাঁড়াও। তার কথা শুনেও না শোনার ভান করে চলে আসতে যাব, তখন সে পেছন থেকে আবার বলে উঠল, কি হচ্ছে এটা? তোমাকে তো দাঁড়াতে বললাম আমি। আমি কি করব বুঝতে পারছি না। একে তো সে কার সাথে যেন রেগে মেগে কথা বলল, তার ওপর আমি প্রথম দিনে এভাবে লুকিয়ে লুকিয়ে কথা শুনেছি। এবার সব রাগ না আমার ওপর ঝাড়ে। চুপচাপ ঠায় দাঁড়িয়ে আছি, কিছু বলছি না। তাই দেখে সে আবার কিছুটা রাগ নিয়ে বলল, এভাবে চোরের মতো লুকিয়ে লুকিয়ে কথা শুনছিলে কেন? আমি কিছুটা ভয় পেয়ে গেলাম, কি বলবো এখন। একটা শুকনো ঢোক গিলে মিনমিন করে বললাম, ইয়ে মানে আপনাকে রুমে দেখলাম না, তাই এখানে দেখতে এসেছিলাম। এসে দেখে আপনি ফোনে কথা বলছেন। তো কথা বলছিলাম দেখলে তবু ওখানে দাঁড়িয়ে কথা শুনছিলে কেন? আমার ভুল হয়েছে, সরি, আর এমন হবে না। সে মাথা নাড়িয়ে বোঝালো, ঠিক আছে। এবার ধূপ করে বিছানায় বসে পড়লো, বসে কিছু একটা ভাবছে। আমি আগের জায়গাতেই দাঁড়িয়ে আছি, নড়াচড়া করছি না। এমন মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে সে বলল, এভাবেই কি সারা রাত দাঁড়িয়ে থাকবেন, নাকি কাছে আসবে? কথাটা শুনে ধূপ করে উঠল বুকে। কিসের কথা বলছে উনি? আমি কিছু বলছি না, নড়ছিও না। তাই সে এবার আদুরে গলায় বলল, বিপাশা, এদিকে এসো। আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো বলো তো? এদিকে এসে বসো। এবার সকল দ্বিধাদ্বন্দ্ব ভয় ছেড়ে এক পা দুপা করে গিয়ে বসলাম বিছানার কাছে। আমার সামনে বসে আছে উনি। আমি চুপচাপ মাথা নিচু করে বসে আছি। সে নিজে বলতে শুরু করলো, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 8-এ। কথাটা শুনে মনে হয় সে খুব অবাক হলো, তাই আবার প্রশ্ন করলো, কি বললে তুমি? কোন ক্লাসে পড়ো? জি, আমি ক্লাস 8-এ পড়ি। বয়স কত তোমার? এই 15 চলে। তুমি জানো আমার বয়স কত? আর আমি তোমার কত বড়? জি জানি আমি। জেনে শুনে তাহলে কেনই বিয়ে করলে? তোমার তো বিয়ের বয়স হয়নি। এখন কি বলবো বুঝতে পারছি না। এই দানবটা তো প্রশ্ন করে কেন বুঝি না। কোথায় বলবে অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ো, তা না একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। অসহ্য। সে উত্তর না পেয়ে আবার প্রশ্ন করলো, কি হলো, বলছো না কেন? বলো, কেন এত ছোট মেয়ে বিয়েতে রাজি হয়েছ? এবার খুব বিরক্ত লাগছে। একদিনই কি তাকে সব কিছু জানতে হবে? এসব জানার কি আর সময় নেই? দাঁত মুখ খিচিয়ে একদমই বললাম, এই বিয়েটা আমি নিজের ইচ্ছে করিনি।
বাবা মায়ের সম্মান বাঁচাতে বাধ্য হয়ে আমাকে এই বিয়েটা করতে হয়েছে। আমাকে আর কিছু প্রশ্ন করবেন না। আমি খুব ক্লান্ত, ঘুমাবো। এবার সে হা করে তাকিয়ে আছে আমার দিকে। কিছু বলতে যাবে তখনই আমি প্রশ্ন করলাম, আমি কোথায় শোবো? কোথায় শুবে মানে? খাটে শুবে। তাহলে আপনি কোথায় শোবেন শুনি? আজব, আমি আবার কোথায় শোবো? আমিও খাটেই শোবো। মানে কি? দেখুন, আমি কিন্তু বলেছি এই বিয়েটা আমি ইচ্ছে করে করিনি। তাহলে আপনার সাথে থাকার তো কোনো প্রশ্নই ওঠে না। আমি কিছুতে আপনার সাথে এক বিছানায় থাকবো না। ওয়েট ওয়েট, শান্ত হও। এত উত্তেজিত হচ্ছ কেন? আমি এতটা খারাপ নই যতটা তুমি ভাবছ। আমি তোমার অনুমতি ছাড়া তোমাকে ছুঁয়েও দেখব না। সো বিশ্বাস করতে পারো আমাকে। সত্যি দানবটা এতটা খারাপ না, এনাকে বিশ্বাস করা যায়। তবু পুরুষ মানুষের ভরসা নেই, এটা ভেবে চিনতে আমি বললাম, ঠিক আছে বিশ্বাস করলাম, কিন্তু মাঝখানে কোলবালিশ দিতে হবে। আপনি কোলবালিশের এপাশে আসবেন না এবং আসার চেষ্টাও করবেন না। আমি ওপাশে যাব না, ঠিক আছে? ঠিক আছে পিচ্ছি। কি বললেন আপনি? কেন? কি বলেছি শুনতে পাওনি? শুনেছি। তাহলে আবার প্রশ্ন করছো কেন? আপনি আমাকে পিচ্ছি কেন বললেন? তো তুমি কি বুড়ি নাকি অদ্ভুত? আমাকে পিচ্ছি বলবেন না। আমি তো তোমাকে পিচ্ছিই বলবো। এবার পিচ্ছির সাথে আরেকটা শব্দ অ্যাড করব, সেটা হচ্ছে পিচ্ছি বউ। আমি কারো বউ না, বুঝতে পেরেছেন? আমার পিচ্ছিটা দেখে ঝগড়াও করতে পারে। বাজে বকা বন্ধ করুন, লাইটটা অফ করে দিন, আর এ পাশে আসার চেষ্টা করবেন না। গুড নাইট। কথাগুলো বলেই ওপাশে শুয়ে পড়লাম। সারাদিনের ক্লান্তি, চিন্তা সব কিছু মিলিয়ে শোয়ার সাথে সাথেই ঘুমপড়িরা চলে আসলো ঘুম নিয়ে। কখন যে ঘুমপড়িরা আমাকে ঘুমের রাজ্যে নিয়ে গেছে বুঝতেই পারিনি। বুকটা খুব ভারী ভারী লাগছে, মনে হচ্ছে আমার বুকের ওপর খুব বড় একটা পাথর চাপা দিয়ে রেখেছে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে, নড়তেও পারছি না। কি হলো কিছুই বুঝতে পারছি না। চোখ দুটো আজ জেদ করেছে, খুলতেই চাচ্ছে না। অনেক কষ্টে চোখ দুটো মেলেছি। তারপর যা দেখলাম, এসবের জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ওমা, এ কি? দানবটা আমার বুকের উপরে এলো কিভাবে? অদ্ভুত, নিজের বালিশ জায়গা রেখে আমার উপরে এসে ঘুমাচ্ছে। কি অসভ্য লোক বাবা! মাঝের কোলবালিশটা বা কোথায়? নড়তেও পারছি না, দেখব কিভাবে? আমি এবার শেষ। দম বন্ধ হয়ে আসছে আমার। অনেক কষ্টে হাত দুটো বের করে তার বাহুতে ধরে ঝাঁকি দিয়ে বললাম, এই যে মিস্টার দানব, শুনতে পাচ্ছেন আপনি? কোনো সারা শব্দ নেই, মনে হচ্ছে কেউ তাকে অজ্ঞান করে রেখেছে। এত ঘুমায় কিভাবে মানুষ? আমিও তো অনেক রাতে ঘুমিয়েছি, তবুও তো আমি সকাল সকালই উঠেছি। কি জ্বালা, নতুন বউ এত দেরি করে বাইরে বের হলে সবই কি ভাববে? এদিকে উনি তো নড়ছেনই না। বিরক্ত হয়ে আবারও হালকা চিৎকার দিয়ে বললাম, এই যে নবাব, শুনছেন? আমার চিৎকারে তার জ্ঞান ফিরল, তবু উঠল না। মাথাটা হালকা উঁচিয়ে ঘুমু ঘুমু গলায় বলল, কি হয়েছেটা কি? সকাল সকাল কানের পোকা খাচ্ছ কেন? কি বলল হনুমান? আমি তার কানের পোকা খাচ্ছি? এত বড় সাহস! দ্বারা দেখাচ্ছি মজা। এই বলে দিলাম এক ধাক্কা, কিন্তু আমার 14 গোষ্ঠীর সাধ্য নেই তাকে ধাক্কা দিয়ে বিছানা থেকে নিচে ফেলা। সেখানেই আমি কিছুই না। যাই হোক, সে এখন তার নিজের জায়গাতেই আছে। এখন আমাকে উঠে চটপট ফ্রেশ হয়ে নিচে যেতে হবে। সবাই হয়তো উঠে পড়েছে। বিছানা ছেড়ে যখনই উঠতে যাব তখনই সে খপ করে আমার হাতটা ধরে ফেলল। হাতটা অনেক ছাড়ানোর চেষ্টা করেছি, কিন্তু পারছি না, খুব শক্ত করে ধরে আছে। আমাকে এমন কাচুমুচু করতে দেখে সে বলল, তোমার সমস্যা কি? সকাল সকাল চিৎকার করছো, আবার আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চাইছো? মাথায় গন্ডগোল আছে নাকি তোমার? এত বেলা হয়েছে, আপনি এখনো ঘুমাচ্ছেন কেন? আমি অনেক বেলা পর্যন্তই ঘুমাই, এতে তোমার সমস্যা কোথায়? আমার তো কোনো সমস্যা নেই। তাহলে এমন কেন বললে? আপনি আপনার জায়গায় ঘুমালে আমি কিছু করতাম না, তার মানে আমি তোমার ঘাড়ে উঠে ঘুমাচ্ছিলাম, সেটাই বলতে চাচ্ছ? আজব তো, এই কথা আমি কখন বললাম? আমি তো বলতে চাচ্ছি আপনি আমার ওপর। কথাটা শেষ করার আগেই কেউ একজন এসে দরজায় ঠক ঠক করছে, জানি না কে। ভয়ে চুপসে যাচ্ছি আমি। বোধহয় খুব বেশি দেরি হয়ে গেল আমার উঠতে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছি, তখনই দরজার ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসলো, ভাবিজান, তাড়াতাড়ি ওঠো, নিচে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। জলদি ফ্রেশ হয়ে ভাইয়াকে নিয়ে নিচে এসো। আমি গেলাম। এতক্ষণে বুঝলাম সে মিস্টার আরিয়ান চৌধুরীর বোন, মানে সম্পর্কে আমার ননদী।
আর এক মুহূর্ত দেরি না করে সোজা ওয়াশরুমে ঢুকে গেলাম। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি নবাব এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে। তার বোন যে এত তাড়া দিয়ে গেল সেই দিকে তার কোনো খেয়ালই নেই। আমিও আর কিছু না বলে আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। আজ যে পুরো অন্যরকম লাগছে আমাকে। মনে হচ্ছে আমি অনেক বড় হয়ে গেছি। এসব ভাবছি আর চুল আঁচড়াচ্ছি, তখনই কেউ একজন পেছন থেকে আমার কোমর জাপটে ধরলো। হঠাৎই এমন হয় কিছুটা ঘাবড়ে গেলাম। মাথা উঁচিয়ে আয়নার দিকে দেখলাম, এটার কেউ নয়, মিস্টার আরিয়ান চৌধুরী ওরফে মিস্টার দানব। তাকে দেখে মেজাজটা চটে গেল। খুব চেষ্টা করছি তার থেকে নিজেকে ছাড়ানোর, কিন্তু পারছি না। আর পারবই বা কীভাবে? কোথায় একটা হাতি আর কোথায় একটা মশা। খুব বিরক্ত হয়ে বললাম, কী হচ্ছে এসব? এগুলো কোন ধরনের অসভ্যতা? ছাড়ুন আমাকে। আমার বউকে আমি ধরেছি, ছাড়বো কেন? দেখুন, বারবার এক কথায় শুনতে কিন্তু ভালো লাগছে না আমার। আমি কারো বউ না, ছাড়ুন প্লিজ। কেন ভালো লাগে না বউ? জানি না, নিচে সবাই অপেক্ষা করছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন। কি জানি কি মনে করে ভদ্রলোকের মতো ছেড়ে দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল অসভ্যটা। যাই হোক, আর এক মুহূর্ত দেরি না করে চলে এলাম নিচে। এসে দেখি সবাই ডাইনিং টেবিলে বসে আছে খাবারের প্লেট সাজিয়ে নিয়ে। আমাকে দেখা মাত্রই আমার শাশুড়ি মা একটা মিষ্টি হাসি দিয়ে বলল, এসো মা, এদিকে আমার কাছে এসো। তার কথা মতো আমিও চুপচাপ গিয়ে দাঁড়ালাম তার পাশে। তিনি মুখে হাসি রেখে আদুরে গলায় আবার বলল, মা তুমি একা এলে যে? আরিয়ান এলো না? জি, উনি ফ্রেশ হয়ে এক্ষুনি আসবে। ঠিক আছে মা, চলো এবার তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দেই। তুমি তো কাউকেই চেনো না। তোমার বড় বোন চিনত সবাইকে। আপুর কথা মনে পড়তে বুকের ভেতর স্যাত করে উঠল। কে জানে এখন আপু কোথায় আছে, কেমন আছে। আমার কাছে মোবাইলও নেই যে একবার কল দেব। কাল আসার পর থেকে তো মায়ের সাথেও একটু কথা বলতে পারলাম না। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। যদি একটু কথা বলতে পারতাম মা আর আপুর সাথে, তাহলে ভালো লাগতো। এমন ভাবনার মধ্যে কেউ একজন হাত ধরে ঝাঁকি দিয়ে হাসতে হাসতে বলল, কি গো ভাবিজান, আমাদের সাথে পরিচয় পর্ব সারবে না? আমি তার কথার কোনো উত্তর দিলাম না, শুধু একটু হাসলাম। তখনই পাশ থেকে শাশুড়িমা বলল, ইনি তোমার শ্বশুর বাবা। মুখে সৌজন্যমূলক হাসি টেনে তাকে সালাম করলাম। এবার তার পাশে বসে আছে একটা ছেলে, তাকে দেখিয়ে শাশুড়িমা বলল, ও আমার ছোট বোনের ছেলে ফাহিম, তোমার দেবর হয়। ছেলেটা আমার দিকে তাকে 32টা দাঁত বের করে দিল। বুঝলাম না কিছু, এভাবে হাসার কি আছে? ছেলেটা আমার দিকে তাকে 32টা দাঁত বের করে দিল। বুঝলাম না কিছু, এভাবে হাসার কি হলো? মনে হয় মাথায় গন্ডগোল আছে। কোনো মতে হাসি থামিয়ে বলল, গুড মর্নিং ভাবি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আরে ভাবি, আমাকে তুমি করে বলবেন, আমি তো আপনার দেবর হই, ভাসুর নই। কি বলবো ভেবে পাচ্ছি না। এর মধ্যে পাশের মেয়েটা বলে উঠল, আরে তুই থামতো, আগে আমাকে পরিচয় হতে দে। আচ্ছা ভাবিজান, বলো তো আমি কে? আমি তো জানি সে সম্পর্কে আমার ননদি হয়, কিন্তু নাম জানি না, তাই বললাম, আপনি আমার রায়বাঘিনী ননদিনী। আমার কথা শুনে মেয়েটা ফিক করে হেসে দিল। কি মিষ্টি লাগে হাসলে। যেমন দেখতে সুন্দর, ঠিক তেমনই তার ব্যবহার। এবার কিছুটা হাসি থামিয়ে বলল, তুমি আমাকে আপনি করে বলছো ভাবিজান, কারণ আপনি আমার বয়সে অনেক বড় তাই। আরে বাবা, আমি তোমার বয়সে বড় হলেও সম্পর্কে অনেক ছোট তোমার থেকে। সো কোনো আপনি বলা চলবে না, সোজা আমার নাম ধরে ডাকবে। ঠিক আছে ভাবিজান? ঠিক আছে, কিন্তু আমি তো জানি না তোমার নাম কি। আমার নাম হলো আহিয়া জান্নাত, সবাই আহি বলে ডাকে, তুমিও সেটাই ডেকো। আচ্ছা ঠিক আছে। টুকটাক কথা বলছিলাম আহির সাথে। মেয়েটা বড্ড বেশি ভালো, কি সুন্দর করে কথা বলে, খুব সহজেই মানুষকে আপন করে নেয়। ইতিমধ্যে মিস্টার দানব চলে এসেছে একদম ফিটফাট হয়ে, হয়তো কোথাও যাবে, তাই একেবারে তৈরি হয়ে নিচে নেমেছে। আর চোখে তাকিয়ে দেখি বেটা আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। বুঝলাম না এখানে হাসার কি হলো, পাগলের মতো শুধু হাসে আর হাসে। এর মধ্যে শাশুড়িমা বলে উঠল, কিরে আরিয়ান, অফিসের পোশাকে কেন তুই? মা, জরুরি একটা মিটিং আছে, তাই বের হব। যেতে হবে মানে? কাল মাত্র বিয়ে করলি আর আজকে অফিসে যাবি? হ্যাঁ মা, খুব জরুরি। জলদি খেতে দাও, দেরি হয়ে যাচ্ছে। খুব বেশি জরুরি হলে তোর বাবা যাবে, তোর কেন যেতে হবে? বাবা গেলে হবে না, আমাকেই যেতে হবে।
এছাড়া অফিসেরও কিছু কাজ আছে। বাপ বেটা সারা জীবন তো কাজই করলি, অন্তত এবার একটু আরাম কর। এছাড়া আজ তোর আর বিপাশার ও বাড়িতে যাওয়ার কথা, ভুলে গেছিস? না মা, ভুলিনি। তবে আজ সময় হবে না, বাসে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে। আজ সময় হবে না মানে? আজকে যেতে হবে, এটাই নিয়ম। তাছাড়া এত ছোট একটা মেয়ে, হঠাৎ করে তার জীবনে কি কি ঘটে গেল, ওর মন খারাপ হয় বাবা, একটু বোঝ। বুঝেছি মা, কিন্তু আজ যে সময় হবে না, এটা তোমার পিসি বৌমাকে বুঝতে হবে। তবে কাল নিয়ে যাব শিওর। কিন্তু আরিয়ান, আর কোনো কিন্তু না মা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। সদর দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে গেল, হয়তো কিছু নিতে ভুলে গেছে তাই। কিন্তু না, সে ওখান থেকেই আহিকে ডাক দিল। আহি, এদিকে একটু আয় জলদি। হ্যাঁ ভাইয়া, বলো, কি বলবে? তুই একটু তোর পিচ্ছি ভাবির খেয়াল রাখিস, সবসময় সাথে সাথেই থাকিস। আর ওর তো মোবাইল নেই, সো তোর মোবাইল থেকে ওর বাড়িতে একটা কল দিয়ে দিস। বাবা মায়ের সাথে কথা বললে ভালো লাগবে। ঠিক আছে ভাইয়া, তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি, আমার লক্ষ্মী বোনটা। আচ্ছা থাক, গেলাম। হ্যাঁ বাই। সবার খাওয়া দাওয়া শেষ, এখন সবাই সবার রুমে গিয়ে বিশ্রাম করছে। এদিকে আহি আমাকে পুরো বাড়ি ঘুরিয়ে দেখালো। সবশেষে আমি আহির রুমে এসে আটকে গেলাম। আহির আবদার আমাকে এখানে বসে ওর সাথে গল্প করতে হবে। এত বড় মেয়ে তবু বাচ্চাদের মতো আবদার করে, বাচ্চাদের মতো কথাবার্তা চলাফেরা। আসলে আহির মনটা খুব সরল। তো যাই হোক, আমিও আর কিছু করলাম না, কারণ মেয়েটার সাথে কথা বলতে আমারও বেশ ভালো লাগে। আহি একটার পর একটা কথা বলেই যাচ্ছে, থামছে না আর। হঠাৎ কি যেন মনে করে জিউ ভাই কামড় দিয়ে বলল, আরে ভাইয়া যেটা করতে বলে গেল সেটা না করে শুধু বকবক করে যাচ্ছি। আচ্ছা ভাবিজান বসো, আমি আসছি। বুঝলাম না আহি এমন কেন করলো, আর তার ভাই এমন কি করতে বলে গেছে। আমরা ব্যালকনিতে বসে গল্প করছিলাম, হঠাৎ আহি দৌড়ে রুমে চলে গেল। মিনিট দুয়েকের মধ্যে মোবাইল হাতে নিয়ে ফিরে এলো, এসে আমার পাশে বসে পড়লো। আমি আহির দিকে ঘুরে জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার? এক দৌড়ে গেলা, আবার এক দৌড়ে আসলা, কোনো সমস্যা আহি? আরে না ভাবিজান, আসলে ভাইয়া বলে গেছে আমি যেন তোমাকে আঙ্কেল আন্টির সাথে কথা বলিয়ে দেই, কিন্তু আমার মনেই ছিল না। তাই যখন মনে পড়লো দৌড়ে গিয়ে মোবাইল আনলাম, এখন কল দেই, তুমি কথা বলো। কিন্তু আহি, আমি তো বাবা মা কারো নাম্বার জানি না, তাহলে কল দেবো কিভাবে? নো টেনশন ভাবিজান, ভাইয়ার নাম্বার এসএমএস করে দিয়েছে। আমার ভাইয়াটা কত খেয়াল রাখে তোমার, কত ভালোবাসে। শয়তানি হাসি দিয়ে কথাগুলো বলল আহি। আমি কিছু না বলে মাথা নিচু করে আসি। তখনই একটা হালকা ধাক্কা দিয়ে হেসে এসে বলল, হয়েছে হয়েছে, ছোট মানুষ এত লজ্জা পেতে হবে না, এই নাও কথা বলো। এই বলে আহি মোবাইলটা আমাকে দিয়ে চলে গেল রুমে। রিং বাজছে, কিন্তু কেউ রিসিভ করছে না। আবারও কল দিলাম, এবার কেউ একজন রিসিভ করেই বলল, হ্যালো। হ্যালো মা, কে বিপাশা? কেমন আছিস রে মা? আমার কথা বাদ দাও, তোমরা কেমন আছো সেটাই বলো। আর আপুর কোনো খোঁজ পেয়েছো? আমরা ভালো আছি, কিন্তু তোকে খুব মনে পড়ে মা। মা, আমি তোমাকে আরও একটা প্রশ্ন করেছিলাম, তার উত্তর দাও। আমি ওরে নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। যেই মেয়ে বাবা মায়ের সম্মানের দিকে চিন্তা করে না, সে আমাদের সন্তান হতে পারে না। কিন্তু মা, আপু। মা আমাকে আর কিছুই বলতে না দিয়ে প্রসঙ্গ পাল্টে বলল, দেখ মা, তুই যে পরিবারে আছিস সেই পরিবারের প্রত্যেকটা মানুষই খুব ভালো। তুই একটু মানিয়ে নে, তাহলে দেখবি সবাই থেকে খুব ভালোবাসবে, তোর যত্ন নিবে। জানিয়ে তো কম বয়সে এত কিছু মানিয়ে নিতে কষ্ট হবে, কিন্তু বিশ্বাস কর তুই পারবি। আমি মা হয়ে বলছি, তুই পারবি। মা, আমার এখন পড়াশোনা করার বয়স, সংসার করার না। আমার এখানে ভালো লাগে না মা, তুমি আমাকে তোমার কাছে নিয়ে চলো। আমি আগের মতো আবার আমার বাড়িতে ফিরে যেতে চাই। দেখ মা, আমরা তো তোকে খারাপ মানুষের কাছে পাঠাইনি, ওনারা সবাই অত্যন্ত ভালো মানুষ। আমরা কি না জেনে শুনে তোকে ওখানে পাঠিয়েছি? একটু মানিয়ে নে মা, তারপর দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। নিজের অজান্তে চোখ দিয়ে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ল। খুব কষ্ট হচ্ছে আমার। ভেবেছিলাম মাকে নিজের খারাপ লাগার কথা বললে মা আমাকে বুঝবে, আমাকে এখান থেকে নিয়ে যাবে, কিন্তু না, উল্টো মা আমাকে এখানে থাকার জন্য জোর করছে। আসলে মানুষ বলে যে মেয়ে মানুষ বিয়ে দিলে বড় হয়ে যায়, এটাই ঠিক। না হলে আমার মা তো এমন ছিল না। আমার কখন কি লাগবে, কখন আমার মন খারাপ থাকে এবং কিসের জন্য মন খারাপ থাকে,
সেসব মা আমার মুখ দেখেই বলে দিত। মা আর আপু কখনোই আমার কষ্ট সহ্য করতে পারতো না। তাহলে মা আজ কেন এত নিষ্ঠুরের মতো কথা বলছে? আর কিছু ভাবতে পারছি না, আমার ভীষণ অভিমান হয়েছে। তাই কিছু না বলেই কলটা কেটে দিলাম। মা কিভাবে আমার কষ্ট সহ্য করতে পারে? কেউ আমাকে ভালোবাসে না। ডুকরে কেঁদে উঠলাম আমি। আজ ভীষণ কষ্ট হচ্ছে। আমার কান্নার আওয়াজে তৎক্ষণাৎ ছুটে এলো আহি। এসে আমাকে জাপটে ধরে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাবিজান? কান্না করছো কেন? আন্টি কি তোমাকে বকেছে? বলো আমাকে। আহির কথায় কোনো জবাব দিলাম না। কি বা বলতাম ওরে? যেখানে নিজের বাবা মাই বোঝে না, সেখানে অন্য একজন কিভাবে বুঝবে? কিছু না বলে চুপচাপ আহির রুম থেকে বেরিয়ে এলাম। প্রচণ্ড মাথা ব্যথা করছে আর কান্না তো থামছেই না। বিছানায় শুয়ে শুয়ে কাঁদছি। কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারি না। ঘুম থেকে চোখ মেলে দেখি সবাই আমাকে ঘিরে তারপর বসে আছে, সবাই আমার পাশে। বুঝতে পারছি না কিছু। সবাই এভাবে আমাকে ঘিরে ধরে আছে কেন? সবার মুখ দেখে মনে হচ্ছে আমি কখন চোখ খুলবো তার অপেক্ষাতে আছে সবাই। আমাকে নড়তে দেখেই পাশ থেকে আহি চেঁচিয়ে বলে উঠল, দেখো দেখো ভাবিজানের জ্ঞান ফিরেছে। আহির কথা শুনে আমি বেশ অবাক হলাম। আমার জ্ঞান ফিরেছে মানে? আমি আবার অজ্ঞান হলাম কখন? আমি তো তখন ঘুমিয়েছিলাম। মনে মনে ভাবছি এসব এর মধ্যেই শাশুড়িমা আমার মাথার পাশে এসে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে খুব শান্ত কণ্ঠে বলল, এখন কেমন লাগছে মা? হঠাৎ করে এভাবে অজ্ঞান হয়ে গেলে কেন? শরীর খারাপ লাগে মা, বলো আমাকে। এবার মায়ের কথা শুনে বুঝতে পারলাম এতক্ষণ আমি অজ্ঞান ছিলাম, তাই সবাই এভাবে আমাকে ঘিরে ধরে বসে আছে। কিছু না ভেবে আমি উত্তর দিলাম, আমার তো কিছু হয়নি মা, আমি তো শুধু একটু ঘুমিয়েছিলাম। তুমি ঘুমাওনি মা, অজ্ঞান হয়েছিলে। আর এটা একটু নয়, ঘড়ির দিকে তাকিয়ে দেখো কয়টা বেজে গেছে। মার কথা শুনে সাথে সাথেই ঘড়ির দিকে তাকালাম। ঘড়ি দেখে আমার চোখ দুটো বড় বড় হয়ে গেল। এ কি, এখন তো রাত 9টা বেজে গেছে, কিন্তু আমি তো দুপুরে শুয়েছিলাম। আমার এমন অবস্থা দেখে ওপাশ থেকে মিস্টার আরিয়ান চৌধুরী বলে উঠল, চোখ এত বড় বড় করে লাভ নেই, তাড়াতাড়ি বলো কি হয়েছিল তোমার। তার কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ শুয়ে আসি। এবার সে সবার উদ্দেশ্যে বলল, সবাই সবার রুমে গিয়ে বিশ্রাম নাও, আমি আসি এখানে। মা আমার কপালে ছোট্ট করে একটা চুমু দিয়ে চলে গেল। বাবা তার স্নেহের হাত আমার মাথায় বুলিয়ে দিয়ে চলে গেল। একে একে সবাই চলে গেল, শুধু থেকে গেল মিস্টার দানব। মাথাটা প্রচুর ভার হয়ে আছে, একটু ওয়াশরুমে যাব, কিন্তু উঠতে পারছি না। আমার এমন মুচড়ামুচড়ি দেখে উনি এগিয়ে এসে আমাকে ধরে বলল, কি হয়েছে বিপাশা, উঠছো কেন? ওয়াশরুমে যাব, চলো আমি নিয়ে যাচ্ছি। না থাক, আমি পারবো, ছাড়ুন। জেদ করছো কেন? দেখছো না তুমি সোজা হয়ে দাঁড়াতে পারছো না? তবু পারবো আমি। নিজের মুখটা বন্ধ রাখো, হাতটা ধরো আমার। আর কিছু না বলেই তার হাতটা ধরলাম। সে খুব যত্ন সহকারে ধরে নিয়ে যাচ্ছে আমাকে। ফ্রেশ হয়ে এসেছি মিনিট 10 আগে। আমাকে বিছানায় বসিয়ে সে নিচে গেছে। যাওয়ার সময় বলে গেছে সে 1 মিনিটে আসবে, কিন্তু এখনো আসছে না। এটা ওটা ভাবতে ভাবতেই সে চলে এলো, হাতে খাবার ভর্তি প্লেট। ধীর পায়ে এগিয়ে এসে ঠিক আমার সোজা সামনেই বসলো। বসে ভাত মাখে 1 লোকমা ভাত আমার মুখের কাছে এগিয়ে দিয়ে বলল, নাও, হা করো। আমি খেতে পারবো নিজের হাতে, এগুলো আপনি খেয়ে নিন। বেশি কথা না বলে হা করো। বললাম তো আমি খেতে পারবো। তোমাকে যেটা করতে বলেছি তুমি চুপচাপ সেটাই করবে, আর কোনো কথা হবে না। আর কিছু না বলে চুপচাপ খেয়ে নিলাম, কারণ তার মুখ দেখে বোঝা যাচ্ছে সে খুব চিন্তায় আছে। অবশ্য আমি জানি না কি নিয়ে চিন্তায় আছে, তবে মুখটা দেখে কেমন যেন লাগছে আমার। আমার খাওয়া প্রায় শেষ। এর মধ্যে আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি খেয়েছেন? না। কেন? মন চাইনি তাই। কি হয়েছে আপনার? খুব চিন্তিত দেখাচ্ছে কেন? আজ অফিসে অনেক কাজ ছিল, সব আমাকে শেষ করতে হয়েছে। আবার বাসায় এসে দেখি তোমার এই অবস্থা। খুব ঘাবড়ে গিয়েছিলাম। কি বলবো বুঝতে পারছি না। খুব খারাপ লাগছে ওনার কথাগুলো শুনে। মাথা নিচু করে চুপচাপ বসে আছি, তাই দেখে সে আবার বলল, আচ্ছা তোমার কি এমন আগেও হতো? কি হতো? এই যে হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া? না তো, আগে এমন হয়নি কখনো। তাহলে এখন কেন হলো? সেটা আমি কিভাবে বলবো? কেন লুকাচ্ছ আমার কাছে? মানে বুঝলাম না। আহি আমাকে সব কিছু বলেছে। তুমি মার সাথে কথা বলে খুব কান্নাকাটি করেছ, এত বেশি কান্না করেছো যে অজ্ঞান হয়ে গেছ। এবার বলো
মা এমন কি বলেছে যার জন্য তুমি এত কান্না করেছ? কি বলবো এখন? তাকে কি বলে দেব আমি তার সাথে থাকতে চাই না? আমি আবার আমার আগের জীবনে ফিরে যেতে চাই? ভাবনার মাঝে সে আবার বলে উঠল, কি হলো বিপাশা, উত্তর দাও। আসলে আমি এ বাড়িতে থাকতে চাই না। আমার দম বন্ধ হয়ে আসে এখানে। আমি আমার আগের জীবনে ফিরে যেতে চাই। আমি আমার নিজের বাড়িতে ফিরে যেতে চাই। সেটাই মাকে বলেছিলাম। তারপর মা কি বলল? মা বলেছে এখানেই থাকতে, কারণ আপনারা অনেক ভালো মানুষ। কিন্তু আমি এখানে আপনার সাথে থাকতে চাই না। পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই। আচ্ছা, যদি তোমাকে স্কুলে ভর্তি করে দেই তাহলে ভালো লাগবে? না। আপনি কেন ভর্তি করে দিবেন? আমি আমার বাড়ি থেকে পড়াশোনা করব। এ বাড়ি থেকে করলে কি সমস্যা? আর কতবার বলবো যে আমি আপনার সাথে থাকতে চাই না? দয়া করে আপনি আমাকে ছেড়ে দিন। যদি পড়াশোনা করার ইচ্ছে থাকে তো এ বাড়িতে থেকেই করতে হবে। আর ছেড়ে যাওয়ার চিন্তা ভুলে মাথায় আনবে না। কোনোদিন ছাড়বো না আমি তোমাকে, কথাটা মাথায় রেখো। কেন ছাড়বেন না? আমার বাবা মা কি আমাকে আপনার কাছে বিক্রি করে দিয়েছে, তাই নাকি? আসলে তা নয়। তাহলে কি বলুন আমাকে? তুমি তো আমার পিচ্চি বউ, তোমাকে ছাড়বো কিভাবে বলো? আপনি আমাকে আমার বাবা মার কাছে দিয়ে আসবেন, ব্যাস, আর কোনো কথা হবে না। এবার তার হাতে থাকা গ্লাসটা ছুঁড়ে মারল মেঝেতে। প্রচণ্ড রেগে গেছে, চোখ লাল হয়ে গেছে, মনে হচ্ছে এক্ষুনি 2 ফোঁটা রক্ত গড়িয়ে পড়বে। হাতের চল শক্ত করে দাঁড়িয়ে রাগান্বিত গলায় বলল, একটা কথা কান খুলে শুনে রাখো বিপাশা। আমি একবার যখন তোমাকে বিয়ে করেই ফেলেছি তখন তোমাকে ছাড়ছি না। তবে হ্যাঁ, তুমি সময় নিতে পারো নিজেকে প্রস্তুত করার জন্য, এর বেশি কিছু না। সে একদমে কথাগুলো বলেই গড়গড় করে বেরিয়ে গেল রুম থেকে। কোথায় গেল সেটাও জানি না, আজ আসবে কিনা তাও জানা নেই। যাই হোক, আমি আর নিতে পারছি না এসব। খুব ক্লান্ত লাগছে এখন। চোখে ঘুম পড়িয়ে এসে তাড়া দিচ্ছে ঘুমানোর জন্য, তাই আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে কুকুরের ঘেউ ঘেউ শব্দে ঘুম ভেঙে যায়, আর তখনই অনুভব করি আমি কারো বুকের ভেতর। কেউ আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। মনে হচ্ছে আমাকে তার বুকে লুকিয়ে রেখেছে। অন্ধকারে মুখটা তেমন দেখা যাচ্ছে না, তবে চাঁদের আলোয় কিছুটা দেখা যাচ্ছে মিস্টার দানব। 2 দিন হলো বিয়ের, কিন্তু এখনও তার মুখের দিকে ভালো করে তাকানোই হয়নি। বলতে গেলে এক প্রকার ভয়েই তার দিকে তাকায়নি। আসলে সে যখন জেগে থাকে তখন দেখলে মনে হয় সে খুব রেগে আছে, কিন্তু এখন মুখটা খুব নিষ্পাপ লাগছে। গায়ের রং এতটা ফর্সা না, উজ্জ্বল শ্যামলা, গাল ভর্তি দাড়ি, যেটাকে চাপদাড়ি বলে। কোনো ছেলেরও কি এত সুন্দর টানা টানা চোখ হয়? আগে তো জানা ছিল না। সব কিছু মিলিয়ে সে খুব সুন্দর একজন মানুষ, কিন্তু আমার সাথে যেটা করছে সেটা একদমই ঠিক না। এর জন্য আমি কখনোই তাকে ক্ষমা করব না। আমারও মনটা খারাপ হয়ে গেল। মন চাচ্ছে এই রুম থেকে বেরিয়ে যাই, কিন্তু সে যেভাবে আমাকে ধরে রেখেছে আমার সাধ্য নেই তার থেকে নিজেকে ছাড়ানোর, তাই বৃথা চেষ্টাও করলাম না। চুপচাপ আগের মতো ঘুমিয়ে পড়লাম। পাখিরা সব নীড় ছেড়ে আহার খুঁজতে বেরিয়েছে, সেই সাথে কিচিরমিচির শব্দে জানান দিচ্ছে যে সকাল হয়ে গেছে। সূর্য মামা উঠে পড়েছে। জানালার ফাঁক দিয়ে এক চিলতে রোদ এসে পড়ল তার মুখের ওপর। সাথে সাথেই সে নড়ে চড়ে উঠল, কিন্তু ঘুম ভাঙল না। আমার ঘুম ভেঙেছে একটু আগে পাখির ডাক শুনে। অবশ্য আগে আমার বাড়িতে থাকতে মানুষ ডাকলেও আমার ঘুম ভাঙতো না। এখানে এসে আমার সব কিছুই বদলে গেছে। যাই হোক, এত কিছু না ভেবে চটপট ফ্রেশ হয়ে আসি। আজ তো আমার আনন্দের দিন। আজ 2 দিন পর আমি আমার নিজের বাড়িতে যাব। প্রাণ ভরে নিঃশ্বাস নেব। এখানে তো সবসময় দম বন্ধ হয়ে আসে, বিশেষ করে ওই দানব বাসায় থাকলে। তবে আহির সাথে থাকতে ভালোই লাগে। সত্যি এবারই সবাই খুব ভালো, শুধু এই দানব ছাড়া। আর কিছু ভাববো না। আমার খুব খুশি খুশি লাগছে। মনে হচ্ছে কতদিন বাবা মাকে দেখি না। মনে হবেই তো, কারণ এর আগে একটা দিনও আমি বাবা মাকে ছাড়া থাকিনি। যেখানে গেছি বাবা মা আপু সবাই একসাথে গেছি। সুখী পরিবার ছিল আমাদের, কিন্তু হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল বুঝতে পারলাম না। যাগ্গে দেরি হয়ে যাচ্ছে। এবার আমি উঠে ধীর পায়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম। আজ এখনো পর্যন্ত কেউ নিচে আসেনি। আমি বেশ কিছুক্ষণ আগে ফ্রেশ হয়ে নিচে এসে হালকা পাতলা নাস্তা বানাচ্ছি সবার জন্য। আমি এত ভারী ভারী খাবার বানাতে পারি না। আমার বাড়িতে থাকাকালীন তো 1 গ্লাস পানিও নিজে নিয়ে খেতাম না। তবে রান্নাবান্নার দিকে আমার খুব টান ছিল, তাই তো মাঝে মধ্যে মা যখন রান্না করতো তখন মায়ের পাশে বসে থাকতাম।
অনেকবার চেষ্টাও করেছিলাম রান্না করার, কিন্তু একটা রান্না করতে গেলে আর একটা রান্না হয়ে যেত। আমার এহেন কাণ্ডে মা আর আপু খুব হাসতো, আর মা বলতো বড় হলে ঠিক হয়ে যাবে। এবার আমার সব কার্যক্রম শেষ, এখন সবকিছু টেবিলে সাজিয়ে দেব। এমন সময় আহি দৌড়ে এলো আমার কাছে, এসে বলতে আরম্ভ করলো, ভাবিজান, কি রান্না করছো আমাদের জন্য? এত ঘ্রাণ বেরিয়েছে যে আমি রুম থেকে ছুটে চলে আসলাম। আমি বুঝেছি রান্না ভালো হয়নি, তাই মজা করছো? আরে না না ভাবিজান, সত্যি খুব ভালো ঘ্রাণ বেরিয়েছে। জলদি খেতে দাও তো আমাকে। তুমি একাই খাবে? মা বাবা সবাই আসুক আগে। না না, ওরা কেউ খাবে না, আমি একাই সব খাবো। আহির এমন কথা শুনে ফিক করে হেসে দিলাম আমি। মেয়েটা কিন্তু আমার 3 বছরের বড়, তবুও তার ব্যবহারে মনে হয় আমার থেকে অনেক ছোট। সবসময় বাচ্চাদের মতো দুষ্টুমি আবদার, হাসি ঠাট্টায় ভরপুর থাকে। এর মধ্যে চলে এলো বাবা মা, সাথে মিস্টার দানব। এসে যে যার জায়গায় বসে পড়ল। আমি সবাইকে খাবার দিলাম, সবাই খাচ্ছে। কারো মুখ দেখে মনে হচ্ছে না খাবারটা খারাপ হয়েছে। যাক ভালোই। এর মধ্যে মা ছোট্ট সুরে বলে উঠল, বিপাশা, জি মা, তুমি বসছো না কেন? আপনার খেয়ে নিন, আমি পরে খাচ্ছি। পরে না, এখনই আমাদের সাথে খাবে। মা, আর কোনো কথা না, এখন থেকে সবসময় আমাদের সাথে খাবে। এখন খেয়ে জলদি তৈরি হয়ে নাও। আচ্ছা ঠিক আছে। আর কথা না বাড়িয়ে চুপচাপ খেতে বসে পড়লাম। পেটিকোট আর ব্লাউজ পরে শাড়ি হাতে দাঁড়িয়ে আছি। শাশুড়িমা বলেছিল এ বাড়িতে যাওয়ার সময় শাড়ি পরে যেতে হবে, কিন্তু কিছুতেই শাড়িটা পরতে পারছি না। অনেকক্ষণ হয়ে গেল এভাবে ওভাবে চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই হচ্ছে না। আহিটাও নেই যে ওরে বলবো পরিয়ে দিতে। নাস্তা করে বেরিয়ে পড়েছে কোনো এক বান্ধবীর সাথে দেখা করতে। এদিকে মিস্টার দানব বারবার দরজায় ঠাক ঠাক করে যাচ্ছে। সে যতবার প্রশ্ন করছে আমার শাড়ি পরা হয়েছে কিনা, আমি ততবারই বলেছি এই তো হয়ে গেছে। এবার সে বিরক্ত হয়ে বলল, কি হচ্ছে এটা কি বিপাশা? বের হচ্ছ না কেন? হয়ে গেছে বলে পাক্কা 1 ঘন্টা লাগিয়ে দিলে। জলদি বের হও, না হলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। আসলে আমি শাড়িটা পরতে পারছি না। যেটা পরতে পারো না সেটা পরতে গেছো কেন? মা বলেছিল তাই। সেটা মাকে বলতে পারতে যে তুমি শাড়ি পরতে পারো না। এখন কি করব সেটা বলুন। এখানে অন্য কোনো কাপড়ও নেই। দরজাটা খোলো। দরজা খুলবো মানে? হুম, আমি ভিতরে যাব। আপনি সে কি করবেন এখানে? তোর মাথা খাবো ফাজিল, একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছ। এদিকে সময় চলে যাচ্ছে। আপনি আমাকে ফাজিল কেন বললেন? আপনি ফাজিল, সেই জন্য তো ভিতরে আসতে চাচ্ছেন। ছোট্ট মানুষ, ছোট মানুষের মতো থাকবে, এত বেশি কথা বলবে না। এবার জলদি খোলো। না না, খুলবো না। তুমি এখন দরজা না খুললে আমি দরজা ভেঙে ভিতরে যাব, তারপর তোমার কি অবস্থা করব সেটা তোমার ধারণার বাইরে। কথা শুনে মনে হচ্ছে খুব চোটে আছে, এবার দরজা না খুললে সত্যি ভেঙে ফেলবে। যেই তার শরীর, একটা ধাক্কা দিলে কাজ হয়ে যাবে। তারপর যে আমার কি হাল করবে তা শুধু আমার উপর আল্লাহ জানে। তাই আর কিছু না বলে দরজা খুলে দিয়ে আমি কিছুটা দূরে গিয়ে অন্য পাশে ঘুরে দাঁড়িয়ে আছি। তাই দেখে সে বলল, আরে শাড়ি কি আমি পরবো নাকি? মানে? মানে বলতে পারো, অথচ মানে বুঝতে পারো না। এত কথা না ঘুরিয়ে সোজাসুজি বলতে পারেন না? তুমি ওখানে গিয়ে ওভাবে দাঁড়িয়ে আছো, তাহলে আমি শাড়ি কাকে পরাবো? আপনি অন্যদিকে তাকান, আমি আসছি। আজব তো, অন্যদিকে তাকালে দেখব কিভাবে? দেখতে হবে না। না দেখে শাড়ি পরাবো কিভাবে সেটা আমি জানি না, তবে এভাবে আমি আপনার সামনে কিছুতেই যাব না। এই মেয়ে, আমি তোমার স্বামী হই, কোনো পরপুরুষ নই। তোমার উপর আমার সম্পূর্ণ অধিকার আছে, বুঝতে পেরেছ? আমি তো এই বিয়েটাই মানি না, আর স্বামী তো দূরে থাক। এবার কিন্তু খুব খারাপ হবে বিপাশা। আর কি খারাপ হওয়া বাকি আছে আমার সাথে? সব তো হয়েই গেছে, আরও অনেক কিছু বাকি আছে। এখন যদি তুমি আমার কথা না শোনো, তাহলে তোমার সাথে আমি সেই সব করব যেই সব তুমি ছোট বলে করিনি। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার। সে যা কিছু বলল, সত্যি যদি সেসব করে তাহলে তো আমার জীবনটা একেবারে শেষ হয়ে যাবে। তার থেকে তো ভালো তার সব কথা শোনা। ধীর পেয়ে এগিয়ে এলাম তার কাছে। সে মাথায় হাত দিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। আমি যে এসেছি তা হয়তো বুঝতে পারেনি, তাই আমি ছোট্ট করে বললাম, আমি এসেছি। আমার কথা শুনে এদিকে ফিরে আমার কোমর ধরে একটা টান দিয়ে তার কাছে নিয়ে গেল। সে খুব কাছে আমার, তার ঘন ঘন শ্বাস আঁকড়ে পড়ছে আমার ঠোঁটের উপরে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে আমার, নিজের অজান্তেই চোখের পাতা দুটো বুজে গেল। অনুভব করতে পারলাম
একজোড়া ঠোঁট এসে মিশে গেল আমার ঠোঁটে। কিছুক্ষণের জন্য জমে বরফ হয়ে গেলাম আমি। কী হচ্ছে আমার সাথে কিছুই বুঝতে পারলাম না, বাধাও দিলাম না তাকে। মিনিট 5 পর সে সিটকে দূরে সরে গেল। আমি আগের মতোই বরফ হয়ে দাঁড়িয়ে আছি, কোনো কথা বলছি না। আর বলবই বা কি? সব কিছু কেমন যেন মাথার ওপর দিয়ে গেল। কিছুক্ষণ দুজনে চুপচাপ থাকার পর সে আমতা আমতা করে বলল, বিপাশা, আসলে আমি দুঃখিত। এসব আমি ইচ্ছে করে করতে চাইনি, ভুলবশত করে ফেলেছি। দয়া করে আমাকে খারাপ ভেবো না। আমি নিশ্চিত হয়ে দাঁড়িয়ে আছি মাথা নিচু করে। আমার কোনো সারা শব্দ না পেয়ে সে আবার বলে উঠল, জলদি এসো, সময় খুব কম। আমি আর কথা না বাড়িয়ে তার সামনে গিয়ে দাঁড়ালাম। তবে তখনও আমার মাথা নিচুই ছিল। আয়নার সামনে দাঁড়িয়ে দেখছি সব কিছু ঠিকঠাক আছে কিনা। একজন পুরুষ মানুষও যে এত সুন্দর করে শাড়ি পরাতে পারে তা অজানা ছিল আমার। ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক দিলাম, চোখে কাজল আর চুলগুলো হাত খোপা, ব্যাস আমি তৈরি। কিন্তু দানবটা 10 মিনিটে আসছি বলে বেরিয়েছে, এখনও আসছে না। ধাপ করে বিছানায় বসে পড়লাম, কারণ এছাড়া আমার আর কিছু করার নেই। সে আসলেই বেরোবো আমরা। মিনিট 5 পর সে আসলো, হাতে একটা বেলি ফুলের মালা। সম্ভবত এটা আনতেই সে বেরিয়েছিল। মালাটা হাতে নিয়ে বিছানার কাছে এসে মুচকে একটা হাসি দিয়ে ছোট্ট সুরে বলল, দেখি এদিকে ঘোরো। আমি কিছু না বলে ওদিকে ঘুরে বসলাম। তখনই সে মালাটা আমার খোপায় দিয়ে বলল, খুব সুন্দর লাগছে তোমাকে। তাকে কি বলে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না। বেলি ফুল আমার এত পছন্দ যে আমার যতই মন খারাপ থাকুক, বেলি ফুল পেলে আমার মন ভালো হবেই হবে। আমাকে এত খুশি হতে দেখে মনে হচ্ছে সেও খুব খুশি হয়েছে। এর মাঝে সে আবার বলে উঠল, তুমি খুশি হয়েছ তো? হ্যাঁ, অনেক বেশি। আপনি জানেন বেলি ফুল আমার কত পছন্দের? জানি বলেই তো এসেছি। কি? না, কিছু না। তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা চলুন। দুজনে নিচে এসে বাবা মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেলাম। মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছি। এসেছে অনেকক্ষণ হলো। মিস্টার দানব আমাকে এখানে রেখে বাবা মায়ের সাথে কিছুক্ষণ গল্প করে চলে গেছে। আর যার সময় বলে গেছে সে রাতে আসবে। যাই হোক, এখন আর তার দরকার নেই। আমি আমার বাবা মাকে পেয়ে গেছি, এটাই অনেক। তবে আপুর জন্য খুব কষ্ট হয় আমার। এ বাড়িতে আসার পর থেকে এখন পর্যন্ত অনেকবার আপুর কথা বলেছি মাকে, কিন্তু মা কিছু বলছে না। যতবার আমি আপুর কথা জিজ্ঞেস করি ততবার মা প্রসঙ্গ পাল্টে ফেলে। আমি একবার মার মোবাইল থেকে আপুর নাম্বারে কল দিয়েছিলাম, কিন্তু নাম্বার বন্ধ। দিনের আলোকে ঢেকে দিচ্ছে সন্ধ্যার আধার। পাখিরা সব আপন মনে ফিরে যাচ্ছে যে যার বাসায়। দেখে মনে হচ্ছে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে কে আগে বাসায় যেতে পারে। আমি ব্যালকনিতে বসে আছি, সামনে গরম গরম 1 কাপ চা, সাথে একটা গল্পের বই। আমার উপন্যাস পড়তে ভীষণ ভালো লাগে। স্কুল ফাঁকি দিয়ে সব বান্ধবীরা মিলে গল্পের বই নিয়ে গোল হয়ে বসতাম। মাঝখানে বসে যে কোনো একজন গল্প পড়তো, বাকি সবাই মনোযোগ দিয়ে শুনতো। কতই না ভালো ছিল দিনগুলো। স্কুলে যাওয়ার আগে সব বান্ধবীরা যোগাযোগ করতাম, সবাই স্কুলে আসবে কিনা জেনে নিতাম। যদি কোনো দিন কেউ একজন স্কুলে আসবে না বলতো, তাহলে সেদিন আমরা কেউ স্কুলে যেতাম না। বিশেষ করে মিম, সেই স্কুলে না আসলে তো আমি কোনো দিন স্কুলে পা রাখতাম না। মিম ইসলাম আমার বেস্ট ফ্রেন্ড। মিম আমার কাছে সবার থেকে আলাদা। মিম শুধু আমার বেস্ট ফ্রেন্ড না, ও আমার বোন। খুব ভালোবাসি তাকে, সেও খুব ভালোবাসে আমাকে। আজ কয়দিন হলো তার সাথে কথা হয় না। আজ তো রাত হয়ে গেছে, কাল বরং একবার ওর বাড়িতে যাব। এরই মাঝে কেউ একজন পিছন থেকে আমার চোখ ধরল। আমার আর বুঝতে বাকি রইল না সে কে হতে পারে। আমি পিছনে ঘুরে তাকে জাপটে ধরে বললাম, এটা তো আমার চিকু সোনা। সশব্দে হেসে উঠল মিম। আসলে মিম একটু চিকন, তাই তাকে চিকু সোনা ডাকি, আর আমি একটু মোটা, তাই সে আমাকে মিকু সোনা ডাকে। মোটু পাতলু জুটি আমাদের। যাই হোক, খুব ভালো লাগছে মিমকে দেখে। এবার মিম হাসি থামিয়ে বলল, আমার মিকু সোনা তো বিয়ে করে আমাকে ভুলে গেছে। আমি কি আমার চিকু সোনাকে বলতে পারি? তা নয় তো কি, একা একা বিয়ে করে নিলি? দাও তো দিলি না, একটু জানানোর প্রয়োজন মনে করলি না? এতটা পর ভাবিস আমাকে? তুই যে ভাবছিস এসব ভুল। আসলে খুব বাজে একটা পরিস্থিতিতে পড়ে বিয়েটা করতে হয়েছে আমাকে। কাউকে জানানোর মতো সময় ছিল না। মানে বুঝতে পারলাম না ঠিক। সেই বিয়ের দিন থেকে এখন পর্যন্ত যা কিছু হয়েছে সব খুলে বললাম মিমকে। আমি আবার ওর কাছে কিছু লুকাতে পারি না। এদিকে সব কিছু শুনে মিম হ্যাবলার মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে আমার দিকে। আমি তখন ওর মুখের কাছে তুড়ি বাজিয়ে বললাম, কি হলো রে, মুখটা এমন হ্যাবলার মতো করে রেখেছিস কেন? আমার কথা শুনে
যেন মিমের জ্ঞান ফিরল। তৎক্ষণাৎ চোখ মুখ স্বাভাবিক করে বলল, এরই মধ্যে এত কিছু হয়ে গেছে তোর সাথে? মিমের কথা শুনে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে ছোট্ট করে উত্তর দিলাম, হ্যাঁ রে দোস্ত। থাক দোস্ত, চিন্তা করিস না। তোর কথা শুনে মনে হচ্ছে জিজু খুব ভালো মনের একজন মানুষ। একটু মানিয়ে নে, তাহলে দেখবি সব ঠিক হয়ে যাবে। মায়ের মতো তুইও এসব বলছিস? ভেবেছিলাম কেউ না বুঝলে অন্তত তুই আমাকে বুঝবি, কিন্তু আমি ভুল ভেবেছিলাম। এভাবে বলিস না মিকু সোনা। দেখ, আমি তোকে যথেষ্ট বুঝি, কিন্তু বিয়েটা তো হয়েই গেছে, এখন আর কি করার আছে বল? সেসব জানি না, তবে এবার আর আমি তার সাথে ও বাড়িতে ফিরব না। কি বলছিস সব? মাথা ঠিক আছে তোর? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে, আর আমি যা বলেছি সত্যি বলেছি। এমন পাগলামি করে না বেবি। তুই কি এখন ঝগড়া করবি আমার সাথে? না না, ঝগড়া কেন করব? তবে যা করবি ভেবে চিন্তে করিস। আমি অনেক ভেবেছি রে। আচ্ছা বাদ দে, তারপর বল, জিজু কোথায়? জিজুকে আবার? তোর বরের কথা বলেছি গাধি। আমার কোনো বর নেই। ঠিক আছে নেই, কিন্তু যে তোকে এ বাড়িতে নিয়ে এসেছে সে কোথায়? সে অফিসে গেছে। আসবে না আজ? খুব রাতে আসবে বলেছে। ইস, এখন আসলে দেখতে পারতাম। আজকে থাক এখানে, তাহলে দেখতে পারবি। না রে জানু, মা অসুস্থ, তাকে ছেড়ে একটু উঠতেও দেয় না। তাহলে যে এখানে আসলি? তোর কথা শুনে মাকে বলেছি যে আমি তোকে দেখে সাথে সাথে চলে আসব। তারপর বাসায় আসার অনুমতি দিল। এখন যাই রে, অনেক দেরি হয়ে গেল। আর তুই কাল জিজুকে নিয়ে আসিস আমাদের বাড়িতে। আচ্ছা যাব। ঠিক আছে থাক, আল্লাহ হাফেজ। চলে গেল মিম। খুব ঘুম পাচ্ছে, তাই রুমে এসে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে খুব আলতোভাবে, কিন্তু বুঝতে পারছি না সে কে। ঘুমের দেশে হাবুডুবু খাচ্ছি আমি। চোখ দুটো মেলে দেখব যে তার উপায় নেই। তবুও ঘুমু ঘুমু গলায় বললাম, কে? মা? মা নয় আমি। আমি কে? তোমার বর। কথাটা শুনেই এক লাফ দিয়ে বসলাম। তার তো রাতে আসার কথা ছিল, এখন এসে পড়েছে কেন? বসে বসে এসব ভাবছি, তখনই সে বলল, কি হলো? ভূত দেখার মতো চমকে উঠলে কেন? আপনি এত তাড়াতাড়ি চলে এসেছেন যে? এত তাড়াতাড়ি এসেছি মানে? হ্যাঁ, আপনার তো রাতে আসার কথা ছিল। তাহলে এখন কি দিন? তার কথা শুনে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টা বেজে গেছে। ওরে বাবা, এত রাত হয়ে গেছে আর আমি জানতেই পারলাম না? আর জানবই কিভাবে, আমি তো ঘুমিয়েছিলাম। সে আবার বলে উঠল, কি হলো, কি দেখছো? দেখেছি। আচ্ছা আপনি খেয়েছেন? আমি কি আমার পিচ্চি বউটাকে রেখে একা একা খেতে পারি? মা তো মনে হয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। হুম, বাবা মা ঘুমিয়ে পড়েছে। তাহলে এখন আপনাকে খেতে দেবে কে? কেন? আমার বউ দেবে। না না, আমি পারবো না, আমার ঘুম পাচ্ছে আবার। অনেক ঘুমিয়েছো, এবার খেতে চলো। না, আমি যাব না, আপনি গিয়ে খেয়ে নিন। তোমাকে যেতে বলেছি কিন্তু বিপাশা। আমি যাব না, গুড নাইট। ঠিক আছে, দেখাচ্ছি মজা। কথাটা বলার সাথে সাথেই সে আমাকে পাজা করে তুলে নিল। আমি ভয়ে তার গলাটা খামচে ধরলাম। তা দেখে সে মুচকে হেসে বলল, আরে পাগলি, ভয় পাওয়ার কিছু নেই। ফেলে দেবো নাকি তোমাকে? আপনি আমাকে নিচে নামিয়ে দিন জলদি। না, নামাবো না। ঘাড়ে কামড় বসাবো কিন্তু এখন। বসাও। তুমি কামড় বসাবে আর আমি তোমাকে এখান থেকে ফেলে দেব? সদবোধ। ভালো হচ্ছে না কিন্তু। ভালো হচ্ছে না কিন্তু। আরে আরে, আপনি আমাকে নকল করছেন কেন? ভালো লাগে তাই? জলদি নামান। ঠিক আছে নামো। টেবিলের সামনে এসে আমাকে নামিয়ে দিয়ে বলল, চুপচাপ চেয়ারে বসো, আমি খাইয়ে দিচ্ছি। কেন? আমি কি খেতে পারি না? একদম চুপ। আর কিছু না বলে ভদ্রমের মতো খেয়ে নিলাম। খেয়ে দিয়ে রুমে এসে শুয়ে পড়লাম। উনি ব্যালকনিতে দাঁড়িয়ে কারোর সাথে ফোনে কথা বলছে। বেশ কিছুক্ষণ পর রুমে এসে আমার পাশে বসে আদরে গলায় বলল, কি গো পিচ্ছি, ঘুমিয়ে পড়েছ? আমি কোনো সারা শব্দ করছি না, চুপচাপ পাশ ফিরে শুয়ে আছি। দেখি ব্যাটা কি বলে। আমার কোনো সারা শব্দ না পেয়ে আবার বলে উঠল, কি গো বউ, আর কত ঘুমাও তুমি? আল্লাহ ভাগ্য করে একটা বউ জুটিয়ে দিয়েছে আমার কপালে। সন্ধ্যা হলেই টুপ করে ঘুমিয়ে পড়ে। এ পাশ ফিরে ফিক করে হেসে দিলাম আমি, কারণ সে এমন ভঙ্গিতে কথাগুলো বলছিল, না হেসে পারলাম না। হাসির মাঝে একটা ব্যাপার খেয়াল করলাম যে সে আমার দিকে তাকিয়ে আছে, আর এমনভাবে তাকিয়ে আছে তার চোখের পাতায় পড়ছে না। বুঝলাম না এভাবে তাকিয়ে থাকার কি আছে, কোনোদিন কি মেয়ে মানুষ দেখেনি নাকি? এবার আমি হাসি থামিয়ে তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আপনার?
এভাবে তাকিয়ে আছেন কেন? কোনোদিন কি মেয়ে মানুষ দেখেননি? এবার তার হুঁশ ফিরেছে। মুখটা আগের মতো স্বাভাবিক করে একটু মুচকি হেসে বলল, দেখেছি, কিন্তু আমার মায়াবী বউটার মতো কাউকে দেখিনি। আচ্ছা আচ্ছা, হয়েছে, এবার শুয়ে পড়ুন। এখনই শুয়ে পড়ব? তা নয়তো কি? কি করবেন? তোমাকে আদর করব। আপনি একটা অসভ্য লোক। যা বাবা, আমি আবার কি করলাম? তার কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ উপাস হয়ে শুয়ে পড়লাম। এই বাজে লোকটার সাথে আমার একটুও কথা বলতে ইচ্ছে করছে না। কী সব বলে, একটু মুখে লাগাম নেই। আমি আমার মতো শুয়ে আছি, হঠাৎই সে পেছন থেকে জাপটে ধরল। বাবার লোকটা এমনভাবে ধর যে নিঃশ্বাস পর্যন্ত নেওয়া মুশকিল হয়ে যায়। খুব বিরক্ত লাগছে, এভাবে কেউ ধরে নাকি? আর কিছু না ভেবে ঝাটকা দিয়ে তার হাতটা আমার পেটের ওপর থেকে সরিয়ে দিয়ে বললাম, কি করছেন এসব? আপনাকে বলেছি না আমার কাছে আসার চেষ্টা করবেন না? তবুও এমন অসভ্যতা করছেন কেন? আমি কোনো অসভ্যতা করিনি। এটা আবার জোর গলায় বলছেন? লজ্জা করে না আপনার? মুখ সামলে কথা বলো বিপাশা। কি মুখ সামলাবো আমি? আপনি তো নিজেকেই সামলাতে পারেন না, আবার আমাকে বলছেন মুখ সামলাতে। বিপাশা, এবার কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কোনো বাড়াবাড়ি হচ্ছে না এখানে। নিজের মুখটা বন্ধ রাখো আর ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, আমি না ঘুমালে তো আপনি সুযোগ পাবেন না, তাই ঘুমাতে বলছেন। কথাটা বলার সাথে সাথে যা ঘটল তার জন্য আমি মোটে প্রস্তুত ছিলাম না। ঠাস করে আমার গালে একটা চড় মারল সে। কিছুক্ষণের জন্য আমি স্তব্ধ হয়ে রইলাম। চড়টা এত জোরে দিয়েছে যে আমার মাথাটা ভনভন করতে শুরু করেছে। ভাবতে পারছি না এটা কি হলো, যেখানে আজ পর্যন্ত আমার বাবা মা, আপু, কেউ আমার গায়ে একটা ফুলের টোকা অবধি দেয়নি, সেখানে উনি আমাকে চড় মারল। এসব ভাবতে হাউমাউ করে কেঁদে দিলাম। খুব কষ্ট হচ্ছে আমার। কিভাবে পারলো এমনটা করতে? গালে অনেক জ্বালা করছে, হয়তো 5 আঙ্গুল ফুলে উঠেছে। ঘটনাটার পর থেকে সে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে আছে, পুরো রুম অন্ধকার। শুয়ে শুয়ে কাঁদছি আমি, চোখটাও লেগে এসেছে। আধো ঘুমে ডুবে আছি। আমি তখনই অনুভব করলাম কেউ আমার গালে হাত বুলিয়ে দিচ্ছে। দু একবার গালে তার ঠোঁটও ছুঁয়ে দিয়েছে। ভীষণ ঘুম পাচ্ছে, চোখে জ্বালা করছে, তাই তাকাতেও পারছি না। গালে টপ টপ করে পানি পড়ছে, বুঝতে পারছি পানি কোত্থেকে আসছে। খুব বিরক্তিতে চোখ মেললাম। চোখ মেলে দেখি সে ওপাশ থেকে আমার উপর ঝুঁকে আছে। তার চোখ দুটো এত লাল হয়ে আছে, মনে হচ্ছে পানির সাথে সাথে রক্ত ঝরে পড়বে। তার চোখ থেকে অনবরত পানি পড়েই যাচ্ছে। আমি জেগে গেছি দেখে সে সোজা হয়ে বসে চোখ মুখ মুছতে লাগলো। চটজলদি উঠে বসলাম আমি। বুঝতে পারছি না সে এভাবে কাঁদছে কেন। তখন মারলো আমাকে, আর এখন কাঁদছে সে। মাথায় কিছুই ঢুকছে না, তাই তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আপনার? কাঁদছেন কেন? আমার কথার কোনো উত্তর না দিয়ে আমাকে জাপটে ধরলো। আমাকে জাপটে ধরেই হাউমাউ করে কেঁদে উঠলো। আমি কিছু বুঝে ওঠার আগেই সে কাঁদো কাঁদো গলায় বলল, আসলে তখন আমার খুব রাগ উঠেছিল, তাই নিজেকে সামলাতে না পেরে তোমার গায়ে হাত তুলে ফেলেছি। সত্যি আমি এটা ইচ্ছাকৃত করিনি, বিশ্বাস করো। আর আমি এটাও বুঝতে পারিনি চটটা এত শক্তভাবে লাগবে। আমি কোনো কথা না বলে চুপচাপ মাথা নিচু করে বসে আছি। কি বলবো তাকে ভেবে পাচ্ছি না। আমাকে চুপচাপ দেখে সে নিজে আবার বলে উঠল, বিপাশা। জি বলুন। কিছু বললে না যে? কি বলবো? আমি সত্যি দুঃখিত। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। গালে খুব ব্যথা করছে? না, ঠিক আছে। মিথ্যে বলছো কেন? আমি আপনার সাথে কথা বলতে চাই না। কেন চাও না? আপনাকে আমার সহ্য হয় না তাই? আমার কথাটা শুনে মুখটা যেন মলিন হয়ে গেল তার। হোক তাতে আমার কি, আমার তো সত্যি তাকে সহ্য হয় না। সে যতক্ষণ আমার আশেপাশে থাকে ততক্ষণ আমি ঠিকমতো শ্বাস নিতে পারি না। সে আর কথা না বাড়িয়ে চুপচাপ শুয়ে পড়ল ওপাশ হয়ে। আমি আর কথা বাড়ালাম না, চুপচাপ শুয়ে পড়লাম আমি আমার মতো এপাশ হয়ে। ঘুম ভেঙেছে কিছুক্ষণ আগে, কিন্তু উঠে দেখি পাশে দানবটা নেই। কোথায় গেল এত সকালে কে জানে। এর মধ্যে ওয়াশরুম, ব্যালকনি সব জায়গাতেই খুঁজে দেখেছি, কিন্তু পাইনি। যাই হোক, সে থাকুক বা না থাকুক তাতে আমার কিছু যায় আসে না। আমি চটপট ফ্রেশ হয়ে নিচে চলে এলাম। এসে দেখি বাবা মা এবং মিস্টার দানব সোফায় বসে চা খাচ্ছে আর গল্প করছে। মা আমাকে দেখে উঠে এলো আমার কাছে। এসে আমার গালের দিকে তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে রে মা? গাল এমন লাল হয়ে আসছে কেন? এদিক ওদিক তাকাচ্ছি, কি বলবো ভেবে পাচ্ছি না। মাকে সত্যিটা বলা যাবে না, তাহলে মা বা দুজনেই দানবটাকে খারাপ ভাববে।
কি সুন্দর সবাই মিলে আড্ডা দিচ্ছিল। আমি যদি এখন সত্যিটা বলি তাহলে এসব নষ্ট হয়ে যাবে। এসব ভাবনার মধ্যে মা আমার বাহু ধরে ঝাঁকি দিয়ে আবার বলে উঠল, কিরে মা, বলছিস না কেন? আসলে মা, সারা রাত একপাশে হয়ে শুয়েছিলাম তো, তাই গালে দাগ পড়ে গেছে। তাহলে ঠিক আছে, আয় খেতে আয়, এতক্ষণ তোর জন্য অপেক্ষা করছি। ঠিক আছে মা, চলো। খেয়ে দিয়ে ব্যালকনিতে এসে দাঁড়িয়ে আছি। সে এখনো নিচে বাবা মায়ের সাথে গল্পগুজব করছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, মন চাচ্ছে বৃষ্টিতে ভিজতে, কিন্তু মাকে বললে মা কিছুতেই রাজি হবে না। তাই ব্যালকনি থেকে হাত বাড়িয়ে বৃষ্টি অনুভব করছি। হঠাৎই কেউ এসে আমার গা ঘেঁষে দাঁড়ালো। পাশ ফিরে তাকিয়ে দেখি মিস্টার দানব আমার একদম পাশে দাঁড়িয়ে আছে। আমি কিছু বলছি না, শুধু বৃষ্টি দেখছি। আমাকে চুপচাপ থাকতে দেখে সে নিজে বলে উঠল, তোমাকে অনেক ধন্যবাদ বিপাশা। আমি কিছুটা অবাক হলাম, হঠাৎ করে উনি আমাকে ধন্যবাদ কেন দিচ্ছে? ধন্যবাদ দেওয়ার মতো তো কোনো কারণ দেখছি না। তাহলে কি উনি অন্য কিছু বলতে চেয়েছিল, ভুলে ধন্যবাদ বলে ফেলেছে? মনের সকল ভাবনা চিন্তা বাদ দিয়ে তাকে প্রশ্ন করলাম, হঠাৎ ধন্যবাদ দিচ্ছেন? আসলে তুমি তখন মার কাছে সত্যি কথাটা লুকিয়ে আমার সম্মান বাঁচিয়েছ, তাই। ও, এই ব্যাপার। হ্যাঁ। আর কিছু না বলে চুপচাপ বৃষ্টি দেখা শুরু করলাম। আর চোখে দেখলাম সে আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ চুপ থাকার পর আবার বলে উঠল, আচ্ছা বিপাশা, তোমার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে? হ্যাঁ, বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে, কিন্তু মা ভিজতেই দেয় না। এখন ভিজবে? কিভাবে ভিজবো? মা কিছুতেই রাজি হবে না তো। মাকে আমি রাজি করাবো। সত্যি আপনি রাজি করাবেন? হ্যাঁ সত্যি। তুমি আমার জন্য এত বড় একটা মিথ্যা বললে, তাহলে তোমার জন্য তো আমি এতটুকু করতেই পারি। খুশির ঠেলা জাপটে ধরতে গেলাম তাকে, কিন্তু আমি ভুলে গেছি যে একটা মশা কখনো একটা হাতিকে জাপটে ধরতে পারে না। তবে খুব লজ্জা পেলাম। আমার এমন অবস্থা দেখে সে খিলখিল করে হেসে বলল, আরে আমার পিচ্ছি বউটা, এত লজ্জা পেয়েছে দেখছি। লজ্জা পড়তে কিছু নেই, বড় হও, তারপর যত খুশি ধরতে পারবে। তার কথা শুনে যেন আমি আরও লজ্জায় পড়ে গেলাম। তাই এভাবে দাঁড়িয়ে না থেকে তার হাত ধরে টানতে টানতে বললাম, জলদি চলুন, বৃষ্টি শেষ হয়ে যাবে। আস্তে আস্তে চলো। টেনে টুনে তাকে নিচে নামিয়ে চেঁচিয়ে মাকে ডাকতে শুরু করেছে, কিন্তু মা শুনছে না। কোথায় গেছে কে জানে। অবশেষে বাবাকে দেখতে পেলাম, সোফায় বসে টিভি দেখছে। বাবাকে বললাম, আচ্ছা বাবা, মা কোথায় বলো তো? কেন মা, কি হয়েছে বলো আমাকে। না, আমার কিছু হয়নি। উনি কিছু বলতে যাচ্ছে মাকে। কি হয়েছে বাবা, আমাকে বলো। তোমার মা তো একটু পাশের ফ্ল্যাটে গেছে। আসলে বাবা, আমি আর বিপাশা একটু বৃষ্টিতে ভিজতাম। ও আচ্ছা, যাও, তবে তাড়াতাড়ি এসো, না হলে জ্বর চলে আসবে। ঠিক আছে বাবা। তার কথা শেষ হওয়ার সাথে সাথে চলে এলাম ছাদে। খুব বৃষ্টি হচ্ছে, আহা কি মজা, অনেকদিন ভেজা হয় না। এক দৌড়ে ছাদের মাঝখানটায় চলে এলাম। ছাদে ছোট্ট একটা কুঁড়ে ঘর আছে, উনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভেজা দেখছে আর হাসছে। আমার একা একা ভিজতে ভালো লাগছে না, তাই হাত বাড়িয়ে তাকে ডাকলাম, কিন্তু সে মাথা নেড়ে বোঝালো আসবে না। আমি আবার চেঁচিয়ে বলে উঠলাম, আরে আসুন না, একসাথে ভিজবো। না, তুমি ভেজো। আসতে বলেছি কিন্তু। না না, আমি ভিজবো না। আর কোনো কথা না শুনে টেনে হিঁচড়ে নিয়ে গেলাম ছাদের মাঝখানটায়। সেখানে অনেক বৃষ্টি। সে কাচুমচু করছে এখান থেকে চলে যাওয়ার জন্য, তাই আমি শক্ত করে তার হাত ধরে আছি। আজ কিছুতেই ছাড়বো না। বেশ কিছুক্ষণ ভিজলাম, আজ খুব ভালো লাগছে। জ্বরে বিভোর হয়ে পড়ে আছে সে, বারবার জলপট্টি উল্টে পাল্টে দিচ্ছি, কিছুতেই জ্বর কমছে না তার। পুরো শরীর থরথর করে কাঁপছে। এখন কি করব বুঝতে পারছি না। তাকে এভাবে জোর করে ভেজানোটা ঠিক হয়নি। আমার বোঝার উচিত ছিল যে সবার বৃষ্টি সহ্য হয় না। এখন মাকে গিয়ে কিভাবে বলবো এই কথাটা? মাকে বললেই তো এখন আমাকে বকবে, কিন্তু না বললেও তো হবে না। ঘরে যে ঔষধ আনা ছিল তা খাইয়েছি, কিন্তু জ্বর কমছে না। ডাক্তার দেখাতে হবে বলে মনে হচ্ছে। বকলে বকবে, কিন্তু মাকে বলতে হবে সবকিছু, কারণ আস্তে আস্তে তার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। এবার সব দ্বিধাবোধ ছেড়ে চেঁচিয়ে বাবা মাকে ডাকলাম, বাবা কোথায় তুমি? মা, জলদি এই ঘরে এসো। তাড়াতাড়ি করে বাবা মা দুজনেই এলো। এসে তাকে বিছানায় এভাবে শুয়ে থাকতে দেখে মা আমাকে জিজ্ঞেস করলো, আরিয়ানের কি হয়েছে, এভাবে শুয়ে আছে? আসলে মা, ওনার জ্বর এসেছে। মাকে কি বলবো এখন? যদি মা জানতে পারে আমি ওনাকে জোর করে ভিজিয়েছি তাহলে প্রচণ্ড রেগে যাবে, কিন্তু এছাড়া তো কোনো উপায় নেই। মনে কিছুটা ভয় নিয়ে মাথা নিচু করে মিনমিন সুরে বললাম, আসলে মা, আমি ওনাকে বৃষ্টিতে ভিজিয়েছিলাম। আরিয়ান কি নিজে থেকে ভিজতে চেয়েছিল? না মা, আমি জোর করেছিলাম। ঠাস করে একটা থাপ্পড় দিল, তারপর বলল, ফাজিল, দেখেছিস
ছেলেটার কী হাল হয়েছে আমি বুঝতে পারিনি মা। একদম চুপ থাক। আমাকে ধমক দিয়ে তার কাছে চলে গেল। গিয়ে মাথায় হাত দিয়ে জ্বর অনুমান করার চেষ্টা করলো। কিন্তু তার জ্বর অনেক বেশি, তাই মা বাবাকে উদ্দেশ্য করে বলল, তাড়াতাড়ি ডাক্তারকে কল দাও, জ্বর অনেক বেশি। মা বলার সাথে সাথে বাবা ডাক্তার আঙ্কেলকে কল দিয়ে আসতে বলল। জ্বরের ঘোরেও সে আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে, একটুও ছাড়ছে না, নড়তেও দিচ্ছে না। এদিকে আমি এভাবে থাকতেও পারছি না, কারণ তার শরীরে এত তাপমাত্রা, মনে হচ্ছে আমি সিদ্ধ হয়ে যাচ্ছি। কিন্তু এই অবস্থায় কিছু করতে পারছি না, কারণ তার এই অবস্থার জন্য দায়ী আমি। তাই চুপচাপ সব সহ্য করে নিচ্ছি। ঔষধ খাইয়ে দিয়েছি অনেকক্ষণ হলো, কিন্তু এখনও জ্বর কমছে না। গভীর রাত, মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, এবার মনে হয় কিছুটা জ্বর নেমেছে। সেও আগের থেকে চুপচাপ হয়ে গেছে, মনে হচ্ছে ঘুমিয়ে গেছে। আমারও চোখের পাতা দুটো লেগে আসলো, কখন যে ঘুমিয়ে পড়েছি জানা নেই। কারো হাতে ঠান্ডা স্পর্শে ঘুম ভেঙে গেল। ঘুমু ঘুমু চোখে দেখতে পেলাম আমার মাথাটা তার বুকের ওপর, এক হাতে আমার পিঠটা জাপটে ধরে আছে, আরেক হাতে আমার এলোমেলো চুলগুলো ঠিক করে দিচ্ছে। আমি কিছু না বলে উঠতে চাইলাম, কিন্তু সে আমাকে বাধা দিয়ে বলল, হুম, উঠবে না এখন, সকাল হয়েছে তো, ছাড়ুন এখন। না, ছাড়বো না। আচ্ছা, আপনার শরীর এত ঠান্ডা কেন বলুন তো? জ্বর নেমে গেছে তাই। কপালে হাত দিয়ে দেখলাম সত্যি জ্বরটা কমে গেছে। যাক, ভালোই, খুব ভয় পেয়ে গিয়েছিলাম আমি। এর জন্য তো কাল মা কতগুলো কথা শোনালো আমাকে। অবশ্য দোষটা আমারই ছিল। যাই হোক, এখন অনেকটা ভালো লাগছে। এখন আমি চিন্তামুক্ত। একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, আচ্ছা, চা খাবেন? তুমি চা বানাতে পারো? পারি, তবে এতটা ভালো না। সমস্যা নেই, নিয়ে এসো। তার জন্য তো আগে আমাকে ছাড়তে হবে। ও আচ্ছা, যাও। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে নেমে এলাম। এসে রান্নাঘরে ঢুকলাম। মা নাস্তা বানাচ্ছে, আমাকে দেখে জিজ্ঞেস করলো, তুই রান্নাঘরে কেন? কি লাগবে বল আমাকে, আমি দিচ্ছি। তুমি তোমার কাজ করো, আমি পারবো চা বানাতে। বাহ, আজকে সূর্য কোন দিক থেকে উঠেছে! যে মেয়ে এক গ্লাস পানি নিজে নিয়ে খায় না, আজ যে সে নাকি চা বানাবে। এভাবে কেন বলছো মা? আমি কি কোনোদিন কিছু করি নাই বলো তো? আচ্ছা আচ্ছা, আর কিছু বলবো না, তবে চাটা কার জন্য সেটা তো বলবি। ওনার জন্য। আমার বাচ্চুটা এত বড় হয়ে গেছে যে সকাল সকাল উঠে বড় জন্য চা বানাচ্ছে। মজা করো না তো মা, চা বানাতে গেলে অতটা বড় হতে হয় না। আচ্ছা বলতো, আরিয়ানের জ্বর কেমন এখন? কিছুটা কমেছে নাকি আগের মতোই আছে? না মা, এখন অনেকটাই কমে গেছে। বলতে গেলে গায়ে এখন জ্বর নেই। যাক, আলহামদুলিল্লাহ। ছেলেটা একটা দিনের জন্য এসে কেমন একটা বাজে পরিস্থিতিতে পড়েছিল। আচ্ছা মা, আমি গেলাম। আচ্ছা, সাবধানে।